প্রীতমের মা প্রীতমের বাবার কানে কানে দাঁত কেড়মিড়িয়ে বলল, ছেলেটা অফিসে যাচ্ছে কাজ করতে, তোমার ভাগ্নের ফালতু ন্যাকামো সহ্য করতে না। যতই ন্যাকামো করুক, আমার ছেলের বউ হওয়ার আশা কখনোই পূরণ হবে না। প্রীতম আর শৈলী অফিসের উদ্দেশ্যে রওনা হলো। গেটের কাছে যেতেই দেখে নিঝুমও গেট থেকে বের হচ্ছে। প্রীতম নিঝুমকে ডাক দিল। নিঝুম। নিঝুম শুনেও না শোনার ভান করল। শৈলী বলল, আরে ওই মেয়েকে ডাকছো কেন? প্রীতম শৈলীর কথার কোনো জবাব না দিয়ে নিঝুমের হাত ধরে টেনে গাড়িতে তুলল। কি করছেন? হাত ছাড়েন। প্রীতম চোখ লাল করে নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুম সত্যি ভয় পেয়ে গেল। অযথা রাগ দেখাচ্ছে। আমি একা অন্য গাড়িতে যেতে পারবো, প্লিজ এইখানে সিনক্রেট করবেন না। আর একটা কথা না বলে চুপচাপ বসো। শৈলী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। প্রীতম মেয়েটাকে, আর ও যখন যেতে চাচ্ছে না তখন জোর করছো কেন? এসব তোর না জানলেও চলবে, তুই গাড়িতে ওঠ। ওঠো আগে, বলো মেয়েটা কে? নিঝুম বলে উঠল, আমি ওনাদের অফিসে কাজ করি। শৈলী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, অফিসের সামান্য একজন কর্মচারীর সাথে এত প্রীত? প্রীতম নিঝুমকে বলল, সব সময় একটু কম কথা বললে হয় না? যেটা সত্যি। নিঝুমের কথা শেষ না হতেই থামিয়ে দিল প্রীতম। শৈলীকে বলল, তোর ওকে নিয়ে ভাবতে হবে না, তুই তোর অবস্থানের কথা চিন্তা কর। সারা অফিসে একটু কথা বলেনি নিঝুম। গম্ভীরভাবে কাজ করে যাচ্ছে। নিঝুমের এই নীরবতা খুব কষ্ট দেয় প্রীতমকে। প্রীতম সবসময় ওর মুখে হাসি দেখতে চেয়েছে। অফিস শেষে প্রীতমের চোখ ফাঁকি দিয়ে একাই বাসায় চলে আসছে নিঝুম। প্রচণ্ড রকমের মাথা ব্যথা করে ওর। অফিস থেকে এসে মাথার উপর বালিশ চেপে শুয়ে পড়েছে। প্রীতমের উপর এমন অভিমান কেন কাজ করছে ওর? খুব কি মায়া পড়ে গেছে? প্রীতম অন্য মেয়েদের সাথে থাকলে ওর তো খারাপ লাগার কথা না। ও তো প্রীতমকে ভালোবাসে না। ওর ভালোবাসা তো ওকে ঠকিয়ে চলে গেছে। আর কোনো মায়া জড়াতে চায়নি। কিন্তু কিভাবে যে কি হয়ে গেল ভেবেই পাচ্ছে না নিঝুম। ওনার উপর যদি এভাবে রাগ করি, উনি তো অন্য কিছু ভাববে। না, স্বাভাবিকভাবেই কথা বলতে হবে। কিন্তু মনটা কেন জানি সায় দেয় না নিঝুমের। প্রীতমের সঙ্গ চায়, ওর যত্ন, শাসন, চোখ রাঙানো পেতে চায়। কিন্তু নিঝুম সত্যি এমনটা চায়নি। যেভাবেই হোক এই মায়া কাটাতে হবে। গাল বেয়ে টপটপ করে চল গড়াচ্ছে। মাথার ভেতর অসহ্য রকমের পেইন হচ্ছে। ফোনটা অফ করে ওভাবেই শুয়ে আছে নিঝুম। প্রীতমের সাথে সে রাতে দেখা হওয়ার পর থেকে এই পর্যন্ত সব স্মৃতি চোখের সামনে পর্দার মতো ভেসে আসতে লাগলো। জীবনটা কি থেকে কি হয়ে গেল, এগুলো সবই নিজের ভুলের প্রায়শ্চিত্ত। অফিস শেষে নিঝুমকে না দেখে মনের ভেতর অজানা ভয় কাজ করছে প্রীতমের। তার উপর শৈলীর আজাইরা পেঁচাল বিশ্বের মতো লাগছে। মনে চাচ্ছে কষিয়ে একটা জ্বর দিতে। এদিক ওদিক খুঁজতে লাগলো প্রীতম। অবশেষে জানতে পারলো নিঝুম নাকি একটু আগে অফিস থেকে বেরিয়ে গেছে। নিঝুমের উপর খুব মেজাজ খারাপ হচ্ছে। কত সাহস, না বলে বাসায় চলে গেছে। ইচ্ছে হচ্ছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে। শৈলী বলল, ওই মেয়ে তো বাসায় চলে গেছে, আমাদের এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? আর অফিসের সামান্য একটা কর্মচারীর সাথে কিসের এত দরদ বলো তো? প্রীতম রাগে কটমট করে বলল, সেটা দিয়ে তোর দরকার কি? ফালতু বকবক বন্ধ কর। আমি খারাপ কি বললাম? প্রীতম আর কোনো কথা বলল না। সবচেয়ে বেশি মেজাজ খারাপ হচ্ছে নিঝুমের উপর। বাসায় এসে ফোন দিয়ে দেখে নিঝুমের ফোনটা অফ। ছাদে গিয়ে দেখলো নিঝুমের রুমের জানলা খোলা। খুব শান্তিতে ঘুমোচ্ছে। প্রীতম ওদের ছাদ থেকে পাশের বিল্ডিংয়ের ছাদে গেল। চুপি চুপি নিঝুমের রুমে গেল। কেউ দেখলে বদনাম হবে তা জানে, কিন্তু আপাতত এইসব চিন্তা প্রীতমের মাথায় নেই। ঘুম থেকে টেনে তুলল নিঝুমকে। ঘুম ঘুম চোখে কিছুই বুঝতে পারছে না নিঝুম। এক দৃষ্টিতে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। প্রীতম বলল, অফিস থেকে একা আসলে কেন? আপনার অফিসে যারা কাজ করে সবাইকে আপনি বাড়ি পৌঁছায় দেন নাকি? আপনি আমার বস, আমি আপনার অফিসে কাজ করি। আশা করি আপনি আর 5টা কর্মীর মতোই আপনি আমায় ট্রিট করবেন। নিঝুমের কথা শুনে প্রীতম অবাক হয়েছে নাকি রাগ হচ্ছে নিজেই বুঝতে পারছে না। প্রীতমের চোখের দিকে তাকিয়ে দেখলো চোখ লাল হয়ে গেছে। ভয়ঙ্কর রকমের লাল। এমন রাগ প্রীতমের চোখে কখনো দেখেনি নিঝুম। নিঝুম দমে গেল ভয়। প্রীতম হ্যাচকা টান দিয়ে নিঝুমকে ওর কাছে নিয়ে রাগ কন্ট্রোল করে বলল,
তোকে আমি কি হিসেবে ট্রিট করব সেটা আমার ব্যাপার। আর আমার সাথে শৈলীকে দেখে এত কষ্ট পাচ্ছিস কেন? ভালোবাসিস আমায় তাই না? ফোন অন কর, যখন ফোন দিব ছাদে আসিস। প্রীতমকে এত কাছ থেকে কখনো দেখেনি নিঝুম। এখনো ঘোরের মধ্যে আছে। প্রীতম রুম থেকে চলে গেল। প্রীতমের শেষ কথাগুলো বারবার কানে বাজছে নিঝুমের। আসলেই তো, আমার এত চাপা অভিমানের কারণ কি? প্রীতমের সাথে থাকতে থাকতে কখন যে এত মায়ে জড়ে গেছি অনুভবই করতে পারিনি। না, এই সব কিছু থেকে বেরিয়ে আসতে হবে। ওনার সাথে স্বাভাবিক আচরণ করতে হবে। একটা মানুষের সাথে এত সময় কাটালে তার মায়ায় জড়ানো তো অসম্ভব কিছু না, আর মায়া কাটানো অসাধ্য কিছু না। প্রীতমের খুব হাসি পাচ্ছে। শৈলীকে নিয়ে কত হিংসা করছে নিঝুম। শৈলীকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। ওর জন্যই নিঝুমের অভিমান ভালোবাসা প্রকাশ পেল। বাসায় গিয়ে শৈলীকে ওর রুমে দেখে আবার মেজাজ খারাপ হয়ে গেল প্রীতমের। আচ্ছা, তোর প্রবলেম কি বলতো? কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নেওয়া উচিত, এই সেন্সটুকু নেই? কারোর রুমে ঢুকলাম কই? আমি তো তোমার আর আমার রুমে ঢুকলাম। তোর শখ দেখে আমার আফসোস হয়। আমার লাইফে তোর মতো বেহায়া মেয়ে দেখিনি। তোর বেহায়াপনার কোনো লিমিট নেই। ওই মেয়ে রাগ ভাঙাতে গেছিলা বুঝি? মামার কাছে গিয়ে বলবো? প্রীতমের মাথায় রক্ত উঠে যাচ্ছে। শৈলীর হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে দরজা লক করে দিল। ওর ফুফুর একটা ইচ্ছা, প্রীতম ওর বাবার একমাত্র ছেলে। প্রীতমের সাথে তার মেয়ের বিয়ে হলে এত সম্পত্তি টাকা পয়সা সব পাবে, তাই উঠে পড়ে লেগেছে। নিঝুমকে এই নিয়ে অনেকবার ফোন দিচ্ছে প্রীতম, ফোনটাই রিসিভ করছে না। এই মেয়েটাও মেজাজ খারাপ করে রাখবে। ওপাশ থেকে আস্তে করে নিঝুম বলল, গায়ে জ্বর আসছে, শরীর খারাপ লাগছে, আসতে পারবো না। প্রীতমের বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। সাথে সাথে নিঝুমের বাসায় চলে আসলো। জড়সড়ো হয়ে শুয়ে আছে নিঝুম, মুখটা শুকিয়ে গেছে। প্রীতম আস্তে করে কপালে হাত দিল। গায়ে তেমন জ্বর নেই। কপালে কারো হাতের ছোঁয়া পেয়ে চোখ মেরে দেখে প্রীতম ওর মাথার কাছে বসা। প্রীতম ছাড়া আর কেই বা ওকে দেখতে আসবে? নিঝুম, শরীর খারাপ লাগে খুব? না, অনিশ্চিত জীবনটা নিয়ে মন খারাপ। এই ধরুন আমি আজকে মারা গেলাম, আমার লাশটা দাফন দেওয়ার মতো কেউ নেই। কেউ কান্নাও করবে না, কেউ আফসোস করবে না। কথাগুলো প্রীতমের বুকে আঘাত করলো। এভাবে বললে কারি বা খারাপ না লাগে? নিঝুম, আমি আছি তো, কিছু হবে না তোমার। ওষুধ খেয়েছো? না। লিকুইড ওষুধ নেই বুঝি? নিঝুম ঠোঁটের কোণে হাসি টেনে বলল, আছে। তাহলে খাওনি কেন? ইচ্ছা হয়নি। তাড়াতাড়ি ওষুধ খাও। হুম। আর একটা কথা বলো না। প্রীতমের জোরাজুরিতে ঔষধ খেতে হলো। জীবনের প্রতি বড্ড অনীহা কাজ করছে। এখন চুপচাপ ঘুমাও। ঘুম থেকে উঠে দেখবে শরীর ঠিক হয়ে গেছে। আর আমার সাথে যে মেয়েটা দেখছো না, আমার লাইফের সবচেয়ে বোরিং পার্সন, বুঝলা? নিঝুম পাগলিটা যেন ওসব নিয়ে কষ্ট না পায়। নিঝুমের মেজাজ খারাপ হয়ে গেছে। ওনাকে কি একবারও ওসব বলছে? ফালতু কথা বলবেন না, আমি এসব নিয়ে কষ্ট পেতে যাব কেন? তোমরা মেয়ে মানুষ যে বড্ড বেশি হিংসুক তাই। দেখুন, একদম আজেরা কথা বলবেন না। আমি এসব নিয়ে হিংসা করতে যাব কেন? আমার সাথে অফিসে যেতে না চাওয়া, সারা অফিস গম্ভীর মুখে থাকা, একা একা অফিস থেকে আসা, ফোন অফ করে রাখা, এসব কেন করছো? তুমি নিজের কাজ দ্বারাই প্রমাণ করে দিছো। নিঝুম এটা কেন করলো ও নিজেই জানে না। আপনা আপনি এমনটা হয়ে গেছে। ও ইচ্ছে করে এমন করেনি। রাত 1টা, প্রীতমের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই নিঝুমের কথা মনে পড়ে। নিঝুম অসুস্থ, এত রাতে কি ওকে ছাদে আসতে বলাটা ঠিক হবে? নিঝুমের কথাগুলো খুব মনে পড়ছে। মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। অনেকক্ষণ চোখ বুঝে শুয়ে রইল, কিন্তু ঘুম আসার কোনো লক্ষণই নেই। প্রীতম ছাদে গেল, গিয়ে দেখে নিঝুম ছাদে দাঁড়ানো। এত রাতে নিঝুম একা ছাদে নাকি অন্য কেউ? প্রীতম নিশ্চিত হওয়ার জন্য ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখল সত্যি নিঝুম দাঁড়িয়ে। প্রীতম ওই ছাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, নিঝুম, তুমি এত রাতে এখানে একা? প্রীতমকে দেখে চমকে যায়, চোখের জল মুছে বলে, ভালো লাগছিল না তাই আসছি। আমায় একবার আসতে বললেও তো হতো। আপনাকে এত রাতে ডিস্টার্ব করতে চাইনি। কখনো কি বলছি আমি ডিস্টার্ব ফিল করি? প্রীতম নিঝুমের কাছে গেল। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে বলে, এই নিঝুম, কান্না থামাও।
নিঝুম কাঁদতে কাঁদতে বলে, জীবনে খুব বড় ভুল করছি, তার শাস্তি পাচ্ছি। প্রীতম ওর কান্না দেখে নিজেকে আটকে রাখতে পারল না। কোনো কিছু না ভেবেই নিঝুমের চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু এঁকে দেয়। নিঝুম থ হয়ে দাঁড়িয়ে আছে। কারো ডাক শুনে দুজন পেছনে ফিরে তাকায়। প্রীতম চমকে যায়। এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রীতম পেছনে ফিরে দেখে ওর বাবা মা আর শৈলী দাঁড়ানো। প্রীতমের আর বুঝতে বাকি রইল না। নিঝুম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভেবেই পাচ্ছে না প্রীতম কেন এমনটা করতে গেল। আর ওনারা এমন টাইমে আসছে, নিশ্চয়ই খুব খারাপ ভাবছে। প্রীতমের বাবার রাগ কন্ট্রোল করে বলল, নিঝুমকে নিয়ে বাসায় আসো। প্রীতমের মা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিঝুম প্রায় তাদের বাসায় যেত, কিন্তু কখনো ওদের আচরণে মনে হয়নি ওদের মাঝে অন্য কোনো সম্পর্ক আছে। প্রীতমের কাছ থেকে উত্তর না পেয়ে প্রীতমের বাবা রাগ চাপে আবার বলল, কি বলছিস, কানে যায় না নাকি? প্রীতম কি বলবে ভেবে পাচ্ছে না। আর যাই হোক, শৈলীকে ছাড়বে না। ওরা এখন চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। চেহারায় কোনো রাগের ছাপ নেই প্রীতমের, বরঞ্চ সংকোচ হচ্ছে বাবা মাকে কি বলবে। আর যাই হোক, নিঝুমকে হারাতে পারবে না। শৈলীকে সময় মতো দেখে নিবে। প্রীতমের অনুতপ্তের স্বরে বলল, আসছি। ওনারা ছাদ থেকে চলে গেল। নিঝুমের কি বলা উচিত বুঝতে পারছে না। বিপদ যেন পিছুই ছাড়ছে না ওর। প্রীতম নিঝুমকে বলল, তুমি একটাও কথা বলবে না, যা বলার আমি বলবো। নিঝুম নিরাশ হয়ে বলল, আপনি কেন এমনটা করলেন? আপনার সাথে কি অন্য কোনো সম্পর্ক আছে আমার? এই মেয়ে, তুমি সম্পর্কের কি বুঝো? তুমি নিজের মনকে প্রশ্ন করো, সম্পর্ক আছে কি না। ওর মনে তো এখনো রিচের বসবাস। এখনো প্রতি রাতে ওর জন্য বালিশে মুখ গুজে কাঁদে। আর প্রীতমকেও কষ্ট দিতে পারবে না। কেমন অনুভূতি এটা। প্রীতম আর নিঝুম ধীর পায়ে হেঁটে প্রীতমের বাসায় গেল। প্রীতমের বাবা সোফায় বসে আছে। প্রীতমের মায়ের মুখে চিন্তার ছাপ। সবাই ভালো করে জানে প্রীতমের বাবার রাগ সম্পর্কে। প্রীতমের বাবা ফ্লোরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমি এত রাতে সিন ক্রিয়েট করতে চাই না। চেঁচিয়ে লোক জড়ো করায় আমার ছেলে গুণাগুণি শুনতে চায় না। সবাই মাথা নিচু করে আছে। নিঝুম জানে ওনাদের কসম করে বললেও এখন নিঝুমের বলা সত্যি কথাগুলো বিশ্বাস হবে না। তাই চুপ থাকাই শ্রেয়। আর চোখে প্রীতমের দিকে বারবার তাকাচ্ছে শৈলে। ব্যাপারটা উপভোগ করছে ও। এখন রাগ দেখানোর সময় না, তাই চুপ করে আছে প্রীতম। সবাইকে চুপ দেখিয়ে প্রীতমের বাবা বলতে লাগলো, নিঝুম, তুমি বলো, তুমি এই ফ্যামিলির বউ হওয়ার যোগ্য? নিঝুম কিছু একটা বলতে চাইলো, কিন্তু প্রীতম ওর দিকে তাকালো। নিঝুম বুঝতে পারছে প্রীতম ওকে চুপ থাকতে বলছে। প্রীতমের বাবা আবার বলল, কি হলো, উত্তর দাও না কেন? তুমি আমাদের অফিসে কাজ করো। আমার একমাত্র ছেলের বউ হওয়ার জন্য এই পরিচয়টি কি যথেষ্ট? লোকে আমায় কি বলবে? আচ্ছা, তোমার বাবা কি করে নিঝুম? নিঝুম বলল। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। প্রীতম নিঝুমের দিকে চোখ রাঙিয়ে তাকালো। নিঝুম চুপ হয়ে গেল। রাগের সময় প্রীতমের বাবার মুখের উপর কেউই কথা বলে না। ওনার রাগ বেশি, কিন্তু স্থায়িত্ব কম। প্রীতমের ফুপু বলল, আমার মেয়ে নাকি খারাপ? এবার বুঝলেন আপনার ছেলে কেন আমার মেয়েকে সহ্য করতে পারছে না? প্রীতমের ফুপু নিঝুমকে উদ্দেশ্য করে আবার বলল, ওদের মত মেয়ের কাজই হলো বড় লোকের ছেলের দেখে লাইন দেওয়া। রাগে শরীর চলে যাচ্ছে নিঝুমের, তবুও স্থির হয়ে দাঁড়িয়ে আছে। প্রীতমের বাবা বলল, যা হয়েছে আর না হয়েছে সব নিয়ে কথা বলে আমার মান সম্মান নষ্ট করতে চাই না। নিঝুম, তুমি এই বাসা ছেড়ে কালকেই চলে যাবে। প্রীতম এবার আর চুপ করে থাকতে পারল না, বলল, আব্বু, তুমি যা বলার আমায় বলো। নিঝুমকে কথা শোনাচ্ছ কেন? আমি নিঝুমকে ভালোবাসি। আর তোমার ছেলের বউ হয়ে যদি এ বাড়িতে কেউ আসে, নিঝুমই আসবে। নিঝুম অবাক হয়ে প্রীতমের দিকে তাকিয়ে আছে। কত সহজেই ভালোবাসার কথা বলল। একবারও কি জানতে চেয়েছে আমি ওনাকে চাই কিনা? অনেক সময় দুজন থেকে হয়তো ওনার জন্য খুব বেশি মায়া জন্মে গেছে। সে মায়াটা যদি ভালোবাসাও হয়, তাহলে আমি সেটাকে গলা টিপে হত্যা করব। ওনার বউ হওয়া এসব কখনো আমি ভাবিনি। আমি আজও হৃদয়কে ভুলতে পারিনি। হয়তো ওর জন্য ভালোবাসাটা ঘৃণা, রাগ, অভিমানের নিচে চাপা পড়েছে। প্রীতমের কথা শুনে প্রীতমের বাবা স্তব্ধ হয়ে গেছে। প্রীতমের মাকে উদ্দেশ্য করে বলল, শুনলে তোমার ছেলের কথা? আমাদের আদর্শবান ছেলের মুখের উপর কত সুন্দর কথা বলে।
হ্যাঁ, বাবা মা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সবসময় সন্তানের মঙ্গল কামনা করে, কিন্তু কিছু কিছু সময় তাদের ইচ্ছেকে সন্তানের ঘাড়ে চাপিয়ে দেয়। তারা ভাবে এতেই তাদের সন্তান ভালো থাকবে। আদৌ কি তাই? ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে এসব ভাবছে রিতম। প্রীতমের বাবা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, যে মেয়ে ফ্যামিলির কেউ না, বাবা মার পরিচয় নেই, নিম্ন ফ্যামিলির মেয়ে হয়েও মেনে নেওয়া যেত, এমন ছেলে একটা বেওয়ারিশ মেয়ে যা আমার ছেলের বউ করব? কথাগুলো নিঝুমের বুকে আঘাত করে। বাবা মা নিয়ে কেউ এইভাবে বললে কারিবার রাগ না হয়? এই মুহূর্তে সবচেয়ে বেশি রাগ হচ্ছে প্রীতমের উপর। ছোটবেলা থেকেই প্রচুর রাগ নিঝুমের। এবার আর চুপ থাকতে পারল না। রাগ সংযত রেখে ঠান্ডা গলায় বলল, আমার বাবা মায়ের পরিচয় নেই আপনাকে কে বলল? আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন? কারো সম্পর্কে কিছু বলার আগে সবকিছু জেনে নেওয়া উচিত। হ্যাঁ, আমি আপনার অফিসে কাজ করি, এটা আমার আত্মসম্মান। সিচুয়েশনের কারণে আজ এই অবস্থা। আপনি বললেন না যে আপনার বাসার বউ হওয়ার জন্য আমি যোগ্য না? আপনার ছেলে আমার বাবার মেয়ের জামাই হওয়ার কি যোগ্য? আপনাদের মতো অযথা টাকার গরম আর অহংকার নিঝুম দেখায় না। সবাই থ হয়ে আছে। প্রীতমের মাথায় কিছুই যাচ্ছে না। এই প্রথম নিঝুমের রাগ দেখল। পুরো নাক মুখ লাল হয়ে গেছে, যেন আগুনের মেঘ। নিঝুম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। সবাই জিম থেকে গেছে। এরকম একটা ঠান্ডা মেজাজের মেয়ে এইভাবে কথা শোনাবে কেউ ভাবতেও পারেনি। আর মেয়েটার পরিচয় বা কে? সবটাই রহস্যময় লাগছে প্রীতমের কাছে। ও তো বুঝল ওর বাবা নাকি মারা গেছে, সৎমা। সবার নীরবতা ভেঙে প্রীতমের ফুপু প্রীতমের বাবাকে উদ্দেশ্য করে বলল, দেখলেন ভাইয়া কিভাবে কথাগুলো বলে গেল মেয়েটা? ওই মেয়ের পরিচয়টা কি? বাবার এত নাকি টাকা, তো মানুষের অফিসে কাজ করে কেন? নিঝুমের কথাগুলো শুনে মোটেও রাগ করেনি প্রীতমের মা। কথায় কথায় টাকার গরম একদম পছন্দ না তার। প্রীতমের বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, শৈলীর সাথে কালকেই তোর বিয়ে। যেন এই কথাটারই অপেক্ষা করছিল শৈলী আর ওর মা। প্রীতম বলল, আব্বু, তুমি তোমার ইচ্ছা আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারো না। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে। মানুষের জাত বংশই আসল পরিচয় নয়। নিঝুমের ফ্যামিলি নিয়ে এত কথা বলা আমাদের কি দরকার? আমি যদি বিয়ে করি নিঝুমকেই করব, এটাই ফাইনাল। এই বলে প্রীতম রুমে চলে গেল। প্রীতমের বাবা সোফায় বসে রইল। প্রীতমের বাবা শৈলী আর ওর মাকে বলল, তোমরা যাও, ঘুমাও। প্রীতমের মা আর বাবা সোফায় বসে আছে। দুইজনের মাঝেই নীরবতা বিরাজ করছে। প্রীতমের মা বলল, তোমার মনে আছে আমাদের বিয়ের কথা? আমায় তোমার ফ্যামিলি মেনে নেয়নি। কত বাজেভাবে অপমান করেছে আমার আব্বাকে। প্রীতমের মা বাবারও সম্পর্কের বিয়ে। প্রীতমের মা ছিল মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, এই জন্য প্রীতমের দাদা দাদি ওনাকে মেনে নেয়নি। মুহূর্তেই সব মনে পড়ে গেল প্রীতমের বাবার। প্রীতমের বাবা বলল, তুমি কি চাইছো? আমি এই মেয়েটাকে ছেলে বউ করে আনবো? প্রথম যখন চায়, আমাদের আপত্তি কিসে? ওর নিজস্ব পছন্দ থাকতে পারে না? হুম। আজকে বাবার আসনে বসে তুমি টাকার অহংকার দেখাচ্ছ। সেই দিনের কথা ভেবে দেখো যেদিন তুমি প্রেমিক ছিলে। প্রীতমের বাবা খানিকটা লজ্জা পেল, বলল, প্রীতম কি সুখী হবে? সুখ দুঃখ সব আল্লাহর কাছে। এটার গ্যারান্টি কি কেউ নিতে পারে? কি দরকার ছেলের মতের বিরুদ্ধে কাজ করার? ওর জীবন এ সাজিয়ে নিক, আমাদের কোনো দায় ভর থাকবে না। আমরা কি সুখী হইনি? হুম, হয়েছি। মেয়েটা আমার মুখের উপর কিভাবে কথা বললো দেখলা? কারোর বাবা মা ফ্যামিলি নিয়ে বললে সবাই বলে, ওর জায়গায় যে কেউ বলতো। এখন ঘুমিয়ে পড়ো, সকালে এসব নিয়ে কথা হবে। রাতে আর ঘুমায়নি নিঝুম। প্রীতম চেয়ারে হেলান দিয়ে বসেছিল। সকাল হতেই ব্যাগ গোছাতে লাগলো নিঝুম। এখনই চলে যাবে বাসা ছেড়ে। আর ওনাদের অফিসের চাকরির কোনো দরকার নেই। ব্যাগে যা গহনা আছে তা বিক্রি করেই চলতে পারবে। কান্না করতে করতে নাক মুখ ফুলে গেছে। প্রীতমের মাথায় বারবার একটা প্রশ্নই ঘুরছে, নিঝুমের রহস্যটা কি? প্রীতমের বাবার মনও কিছুটা নরম হয়। খুব বেশি বলে ফেলেছে মেয়েটাকে, এতটা বলা উচিত হয়নি। সকাল হতেই নিঝুমের বাসায় গেল প্রীতম। গিয়ে দেখে নিঝুম ব্যাগ গোছাচ্ছে। কি ব্যাপার নিঝুম, ব্যাগ গোছাচ্ছ কেন? নিঝুম স্বাভাবিকভাবেই উত্তর দিল, বাসাটা ছেড়ে চলে যাচ্ছি, খুব মিস করব আপনাদের। প্রীতম অবাক হয়ে গেছে। নিঝুম এমনভাবে বলছে যেন রাতের ব্যাপারটা স্বপ্ন ছিল। নিঝুম, আমার আব্বুর বিহেভের জন্য আমি সরি।
ইটস ওকে। নিঝুম, এভাবে বলছো কেন? তো কিভাবে বলা উচিত? আর শোনেন, আপনাকে কি কখনো আমি বলেছি আমি আপনাকে ভালোবাসি? সব কথা বলতে হবে কেন? আমি তো জানি। নিঝুম প্রচণ্ড রাগ নিয়ে বলল, মন গড়া কথা বলা বন্ধ করুন। নিঝুম, তুমি যদি এই বাসা ছেড়ে যাও, কসম করে বললাম আমি সুইসাইড করব। থমকে যায় নিঝুম, সামনে পা বাড়াতে গিয়েও থেমে যায়। প্রীতম, আপনিই বলুন, এগুলোর কোনো মানে হয়? প্রীতম চিৎকার করে বলল, হয় হয়, মানে হয়। আমি তো আপনাকে ভালোবাসি না। বসো। প্রীতম পেছনের দিকে তাকিয়ে দেখে প্রীতমের মা বাবা আসছে। প্রীতমের বাবা বলল, নিঝুম, আমি তোর বাবার মতো না। হুম। বাবার ওপর অভিমান করে চলে যাচ্ছিস? নিঝুমের চোখ ছলছল করে ওঠে, বলল, না, আমি কারোর উপর অভিমান করিনি। প্রীতম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বাবা মা এখানে, আর বাবা কত মায়া দেখিয়ে নিঝুমের সাথে কথা বলছে। প্রীতমের মা বলল, এই মিষ্টি মেয়েকে আমার ছেলের বউ করব। আন্টি, আপনারা ভুল করছেন। নিঝুমের কথা শেষ না হতেই থামিয়ে দিল প্রীতমের বাবা, বলল, নিঝুম, আমরা দুজন তো তোর ছেলে মেয়ে, আর ছেলে মেয়ে ভুল বুঝতেই পারে আম্মু। প্রীতমের বাবার কথা শুনে অবাক হয়ে যাচ্ছে নিঝুম। এখন কি ভালো বিহেভ করছে, আর রাতে কি সব বলল। প্রীতমের মা বলল, তোর ফ্যামিলির কাউকে লাগবে না, শুধু তুই পর্যন্তই যথেষ্ট। তুই যখন তোর ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, তখন ওসব আমার জানতে চাইবো না। নিঝুম বুঝতে পারছে ওনারা কি বলছে, কিন্তু প্রীতমের সাথে বিয়েতে মন সায় দিচ্ছে না নিঝুমের। তুই এই বাসা থেকে কোথাও যাবি না। 2 দিন পর আমাদের বাসায় নিয়ে যাব। প্রীতম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবা মায়ের কথা শুনে অবাক হচ্ছে। এইসব যে ওর মায়ের অবদান তা বুঝতে বাকি রইল না। নিঝুম হাত থেকে ব্যাগ রেখে বিছানায় বসে আছে। কেউ ওর কথা বুঝতে চাচ্ছে না। প্রীতম চেয়ারে বসে আছে, আর নিঝুম খাটে বসে আছে। এমনটা হবে নিঝুম কখনো ভাবতেও পারেনি। আজকে আর নিঝুমের কান্না পাচ্ছে না। রাগ, দুঃখ, জিদ, ক্ষোভ হচ্ছে নিজের প্রতি। এই অবস্থার জন্য ও নিজেই দায়ী। মা বাবা কখনো ক্ষমা করবে বা বাসায় ফিরে গেলে জায়গা দিবে সেটাও নিশ্চিত না। পুরোই নিরুপায় অবস্থা। কিন্তু এখন যা হচ্ছে তার চেয়ে বাসায় ফিরে যাওয়া ভালো। মায়া জিনিসটা এখন একদম ভালো লাগে না নিঝুমের। বিশ্বাস ভাঙে একজন, আর বিশ্বাস উঠে যায় সবার উপর থেকে, কিংবা দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করার সাহস কখনো হয়ে ওঠে না। কিন্তু প্রীতমকে এতদিনে যতটুকু চিনছে তাতে নিঃসন্দেহে ভালো মানুষ, খুব ভালো মেন্টালিটি। কিন্তু হৃদয়ও তো এমন ছিল। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনে হতো হৃদয়কে। এখন তো খুব ঠকাইছে, এমনভাবে ঠকাইছে বেঁচে থাকাই অনিশ্চিত হয়ে গেছিল নিঝুমের। প্রীতম যে ঠকাবে না তার গ্যারান্টিকে। মানুষ এমনই, একবার ঠকলে কাউকে বিশ্বাস করার সাহস হয় না। এসব চিন্তা ভাবনায় নিঝুম নিজেকে মগ্ন করে ফেলছে। প্রীতম এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। এত কিভাবে ও? মনে হয় পৃথিবীর সব ভাবনা চিন্তা ওর উপর ভর করছে। একদম উদাস লাগছে ওকে। গোমরা মুখে কি ভাবছো নিঝুম? নিঝুম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপনি আমায় বিয়ে করতে চান, এই তো? হুম। কেন বিয়ে করতে চান? নিঝুমের প্রশ্নে অবাক হয়ে যায় প্রীতম। এটা আবার কেমন প্রশ্ন? প্রীতমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিঝুম আবার বলল, আমার প্রতি ভালোবাসা নাকি সাময়িক মোহ? প্রীতম স্বাভাবিকভাবে বলে, ভালোবাসা? কোনো সন্দেহ আছে? কখনো জানতে চেয়েছেন আমি আপনাকে চাই কি না? প্রীতম দমে যায়। নিঝুমুকে এমন প্রশ্ন করবে আশা করেনি। প্রীতম ছোটের কোণে হাসি টেনে বলল, আমি জেনেছি তোমায়। নিঝুম কিছুক্ষণ চুপ করে রইল। আজ মনে কি যেন ভাবছে। খাট থেকে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দেখুন, আপনার সাথে থাকতে থাকতে আপনার মায়ায় জড়িয়ে গেছি। হোক সেটা ভালোবাসা, আমি চাই না সেটা পূর্ণতা পাক। আসলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। জীবনের প্রতি খুব অনীহা আমার। 7 বার সুইসাইড করার ট্রাই করছি, কিন্তু পাপ পুণ্যর হিসাব থেকে ব্যর্থ হয়েছি বারবার। আমি এই ব্যর্থতা, অনীহা, উদাসতা, বিষণ্ণতা, কষ্ট, দুঃখ, অনিশ্চয়তা নিয়ে কারো লাইফের সাথে জড়াতে পারবো না। তুমি বিয়েতে রাজি না, এই তো? হুম। আমি তোমায় বাধ্য করব না, কিন্তু নিঝুম সত্যিই খুব বেশি ভালোবাসি। এতটাই বেশি ভালোবাসি যে তুমি আমার শরীরের শিরায় উপশিরায় মিশে গেছো। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছো। নিঝুম নামক অনুভূতি
আমার পুরো মনটাকে বশ করে রেখেছে। হ্যাঁ, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। যদি ইচ্ছে হয় ফিরে এসো। বাবা মা হয়তো বিয়ের আয়োজন শুরু করে দিছে, তাদের কি বললো জানি না। রিতমের গলা আটকে যাচ্ছে, বুকের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, চোখে জল ছলছল করে, চোখের পলকেই পড়ে যাবে হয়তো। এর সবটাই উপলব্ধি করতে পারছে নিঝুম। প্রীতম দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার বলল, যে তোমায় ঠকালো, তোমার বিশ্বাস ভাঙলো, তার জন্য আমায় ফিরিয়ে দিলে? ভেবে দেখো আমি কি বিশ্বাসের যোগ্য না? আমি তোমায় ভাবার জন্য সময় দিচ্ছি, কালকে সকালে ভেবে চিনতে বলো। প্রীতম নিঝুমের দিকে আর না তাকিয়ে রুম থেকে চলে গেল। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি অপরাধী মনে হচ্ছে প্রীতমের। নিঝুম এইভাবে ফিরিয়ে দিবে ভাবতেও পারেনি, আর মা বাবা যে একদম বিয়ের আয়োজন করে ফেলবে তাও ভাবতে পারেনি। কি জবাব দিবে তাদের? প্রীতম বাসায় ফিরে যেতেই প্রীতমের মা হাসি মুখে জিজ্ঞেস করলো, এবার খুশি তো তুই? আগামী 4-5 দিনের মধ্যেই বিয়ে, হুট করে সব আয়োজন, বুঝিস তো অনেক ঝামেলা। কথা বলার মাঝে প্রীতমের মা প্রীতমের মুখের দিকে তাকিয়ে থেমে যায়। কি রে, কি হয়েছে তোর? সব ঠিক আছে তোর? এমন লাগছে কেন তোকে? প্রীতমের এই মুহূর্তে মোটেও কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আর মায়ের কথার উত্তর না দিলে একটার পর একটা প্রশ্ন করেই যাবে। আম্মু, রাতে ঘুম হয়নি তো, তাই খারাপ লাগছে। প্রীতমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আচ্ছা বাবা, রুমে গিয়ে রেস্ট নে। প্রীতম রুমে চলে আসে। শৈলীর মা শৈলীকে নিয়ে চলে গেছে। মা বাবাকে কিভাবে এসব বলবে ভেবে পাচ্ছে না প্রীতম। আর বিয়ে এইভাবে ভেঙে গেছে তা জানলে ফুপু ও বাবা মাকে অনেক কথা শোনাবে। নিঝুমের উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছে প্রীতমের। স্লিপিং পিল খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে প্রীতম। ফ্লোরে বসে বসে চোখের পানি ফেলছে নিঝুম। শরীর অবশ হয়ে যাচ্ছে। প্রীতম খুব বেশি স্বার্থপর ভাবছে, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে। যে মানুষটা কোনোরকম স্বার্থ ছাড়াই এতটা উপকার করে গেছে, তার প্রতিদান এইভাবে দিল। নিজের উপর ঘৃণা হচ্ছে নিঝুমের, কিন্তু কি করবে ও? ওনার বাবা মা বিয়ের আয়োজন করে ফেলছে, ওনাদের মান সম্মানের প্রশ্ন এটা। সারা সকাল কেটে যায়। নিঝুম প্রতিদিনের অভ্যাস মতো বিকেলে ছাদে যায়, কিন্তু প্রীতমের কোনো খোঁজ নেই। এই বুঝি প্রীতম ফোন দিল, কিন্তু না, উনি কি আর কখনো আসবে না? কথা বলবে না? ছাদে যাওয়ার জন্য ফোন দিবে না? এইসব ভাবতেই বুকের ভেতর কেঁপে ওঠে নিঝুমের। নিঝুম খুব করে যাচ্ছে প্রীতমকে ফোন দিয়ে ছাদে যেতে বলো, সবকিছু আগের মতো হয়ে যাক, কিন্তু নিঝুম নিজেই তো ওকে ফিরিয়ে দিয়েছে। খুব করে অনুভব করছে প্রীতমকে। এটা কেমন অনুভব বুঝতে পারছে না নিঝুম। হয়তো ওর মনের কোণে অনবৃতভাবে ভালোবাসা মায়া পড়ে আছে, নয়তো ঘৃণা রাগের নিচে চাপা পড়ে আছে ভালোবাসা। যে মানুষটা ওকে এমনভাবে ঠকালো তার জন্য প্রীতমকে কষ্ট দিবে, যে ওকে নতুন করে বাঁচতে শেখালো। আর কিছু ভাবতে পারছে না নিঝুম। সারাদিন প্রীতমের নেই, ঘুমের ওষুধ খেয়ে বেহুশ হয়ে ঘুমোচ্ছে। নিঝুম ফোন দেয় অনেকবার, কিন্তু ফোনটা অফ। এখন কি ওনাদের বাসায় যাওয়া উচিত হবে? প্রীতমের মা অনেকবার ডাকছে প্রীতমকে, কিন্তু ঘুম থেকে উঠছে না। হয়তো রাতে ঘুমায়নি, ক্লান্ত লাগছে, তাই আর ডাকেনি। নিঝুম আর নিজেকে আটকে রাখতে পারছে না। লাজ লজ্জার মাথা খেয়ে প্রীতমের বাসায় হাজির। প্রীতমের মা বাবা দুজনেই হেসে দেয়। প্রীতমের বাবা বলে, দেখলা আমাদের কি ভাগ্য, বউ নিজে একা একা বাসায় আসছে। প্রীতমের মা চোখ রাঙিয়ে বলে। ধুর, মেয়েটাকে লজ্জা দিও না তো। নিঝুম লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ওনাদের সামনে দাঁড়িয়ে থাকতে যে লজ্জা পাচ্ছে, এমন লজ্জা সারা জীবনেও পায়নি। তার মানে প্রীতম এখনো বাসায় বলেনি যে আমি বিয়েতে রাজি না? নিঝুম দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। প্রীতমের মা বলল, নিজুম, দাঁড়িয়ে আছো কেন? বসো মা। আরে লজ্জা পেতে হবে না, মা বাবার কাছে আবার কিসের লজ্জা? নিঝুম এবার কিছুটা ইজি ফিল করছে, বাধ্যমের মতো বসে। প্রীতমের বাবা বলল, পিচ্ছি মেয়ে, বেশি বেশি খেয়ে মোটা হতে হবে। তোমায় দেখলে তো এখন মনে হয় বাচ্চা মেয়ে। প্রীতমের মা বলল, এই তুমি চুপ করবে? পিচ্ছিই ভালো। নিজুমকে একদম পুতুল পুতুল লাগে আমার কাছে। নিঝুম ওনাদের কথা শুনে ভীষণ লজ্জা পাচ্ছে। ওনারা কত কি ভাবে আমাকে নিয়ে, ওনাদের কাছে কিভাবে প্রীতমের কথা জিজ্ঞেস করব? ভেবে পাচ্ছে না। প্রীতমের মা নিঝুমের ভাবনাটা বুঝতে পারছে, বলল, নিজুম, প্রীতম সেই কখন থেকে মরা আর ঘুম ঘুমাচ্ছে, ওকে একটু ডেকে তোলো তো। নিঝুম যেন এই কথাটারই অপেক্ষা করছে। মাথা নিচু করে বলল, আচ্ছা,
নিঝুম দ্রুত পায়ে হেঁটে প্রীতমের রুমে গেল। গিয়ে দেখলো এখনো ঘুমোচ্ছে। নিশ্চয়ই স্লিপিং পিল খেয়েছে। ইস, কি মায়া ভরা মুখ। নিঝুম পা টিপে টিপে প্রীতমের কাছে গেল। ওর মাথার কাছে বসছে। মাথায় হাত দিয়ে দেখে গায়ে জ্বর নেই, তার মানে স্লিপিং পিলই খেয়েছে। অনেকক্ষণ প্রীতমের দিকে তাকিয়েছিল। প্রীতমের চুলগুলো ধরে টানছে। খুব সুন্দর ঘ্রাণ আসছে ওনার চুল থেকে। আগে জানতো মেয়েদের চুলে ঘ্রাণ নেয়, আরও প্রীতমের চুলের ঘ্রাণ নিচ্ছে। নিজের পাগলামির কথা ভেবে নিজেই লজ্জা পাচ্ছে। উনি নিশ্চয়ই খুব বেশি কষ্ট পেয়েছে। নিঝুমের খুব ইচ্ছে করছে ওর কপালে একটা চুমু খেতে। নিজের ইচ্ছেটাকে দমাতে পারছে না নিঝুম। প্রীতম তো এখন ঘুমোচ্ছে, কোনো প্রবলেম নেই। নিঝুম প্রীতমের কপালে ঠোঁট ছোঁয়াতেই প্রীতমকে টান দিয়ে বুকের মাঝে নিয়ে যায়। নিঝুম ভাবতেও পারেনি উনি সজাগ। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। প্রীতম নিঝুমের দিকে তাকিয়ে আছে। নিঝুম নিজেকে ছাড়িয়ে নিল। প্রীতম সজাগ ছিল ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। প্রীতম বিষয়টা বুঝতে পারল। মুখ টিপে হাসছে প্রীতম। নিঝুমের কাজ চলে যাচ্ছে। অসভ্য লোক একটা, শয়তানের মতো হাসছে। এত জোরে মনে মনে গালি দিলে সবাই শোনে। নিঝুম ভ্যাবাচাকা খেয়ে গেল। মনে মনে কথা বললে আবার মানুষ শোনে কেমনে? আর উনি বা কি করে বুঝলো? নিঝুম মাথা নিচু করে এইসব ভাবছে। কি ভাবছো নিঝুম? আমি জানলাম কিভাবে যে তুমি আমায় মনে মনে গালি দিছো এইটা? নিঝুম সত্যি অবাক হয়ে যাচ্ছে। লোকটা মনোবিজ্ঞানী নাকি? নিঝুমের কাছ থেকে উত্তর না পেয়ে প্রীতম আবার বলল, এবার তো ভাবছো আমি মনোবিজ্ঞানী নাকি, তাই তো? নিঝুম বিস্ময়ের চরম শিখরে পৌঁছে গেল। এত বোঝে কিভাবে উনি? প্রীতম বলল, থাক, এত অবাক হতে হবে না, আমি তোমার সবটাই বুঝি। প্রীতমের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে নিঝুম। পালাতে ইচ্ছে করছে ওনার চোখের সামনে থেকে। প্রীতমের ঠোঁটে দুশ্রুমির হাসি নিঝুমের লজ্জাটা আরো বাড়িয়ে দেয়। নিঝুম খাট থেকে উঠে রুম থেকে বের হতে চাওয়া মাত্রই প্রীতম ওর হাত ধরে খাটে বসিয়ে দিল। তারপর বলল, থাক, এত লজ্জা পেতে হবে না, শুধু একটা চুমুই তো দিছো। নিঝুমের এবার রাগ হচ্ছে প্রীতমের ঢং দেখে। বলল, শোধ নিছি। প্রীতম চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, কিসের শোধ? আপনি ওই দিন রাতে ছাদে বসে আমার কপালে চুমু খাননি, তাই আমিও। তুমিও কি? প্রীতমের ন্যাকামো দেখে মোছা পাকিয়ে বলল, আপনার মাথা। তুমি আমার চুল ধরে টানলে কেন? নিঝুমের ইচ্ছে করছে প্রীতমের চুলগুলো ছিঁড়ে ফেলতে। হাজের লোক একটা। প্রীতম আবার বলল, আমি তো কারো চুল ধরিনি বা ঘ্রাণ নেইনি। আজব মানুষ, সুযোগ পেয়ে ভালোই লজ্জা দিচ্ছে। নিঝুমের নিজের উপর রাগ হচ্ছে। ইচ্ছে করে নিজের গালে কষিয়ে থাপ্পড় দিতে কেন এমন পাগলাম করলো? নিঝুমের আর এখানে এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছে করছে না, আর প্রীতমও যেতে দিচ্ছে না। নিঝুম লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমি এখন আসি। প্রীতম বুঝতে পারছে নিঝুম খুব লজ্জা পাচ্ছে। এতটা লজ্জা দেওয়া ঠিক হবে না। প্রীতম প্রসঙ্গ পাল্টে বলল, এত অস্থির হচ্ছ কেন? চুপচাপ বসো, আসল কথাই বলা হয়নি। নিঝুম ভয় পেয়ে গেল। আবার কি আসল কথা আর নকল কথা কে জানে? বলুন। খুব তো বলছিলে আমায় চাও না, আমায় বিয়ে করতে পারবে না, আরও কত কি। এ তো প্রথম কোনো মেয়ের জন্য কাঁদছি, বুঝলে? ছেলে মানুষ কতটা কষ্ট পেলে কাঁদে সেটা জানো? আবার ফিরে আসছে কেন? নিঝুম ভারী গলায় বলল। ইচ্ছে হয়েছে তাই। প্রীতম হেসে বলল, আমি জানতাম তুমি আমায় ছাড়া থাকতে পারবে না, এটা তোমায় অনুভব করাতে দূরত্ব বাড়ালাম, বুঝছো? নিঝুম ঠান্ডা গলায় বলল, ভালোবাসার যত্ন নিতে হয়, ভালোবাসা মানুষটাকে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে হয়, নয়তো মরিচা পড়ে যায়। আর হৃদয় নামে প্রতারক মানুষদের জন্য নিজের অনিচ্ছা সত্ত্বেও বুকের কোনো এক কোণে ভালোবাসা রয়ে যায়। যাদের অতিরিক্ত আবেগ, তারা ওই ভালোবাসাটুকু পুষিয়ে রাখতে রাখতে ভালোবাসার সাগর বানিয়ে ফেলে। শুনো, যে তোমায় ঠকাইছে মনের গহীন থেকে ধিক্কার জানাও, ঘৃণা করো। বেশি আবেগী হলেই প্রবলেম। ওই ঠকার যন্ত্রণাটা তাহলে তোমায় কুড়ে কুড়ে খাবে। প্রীতমের কথা খুব ভালোভাবে বুঝছে নিঝুম। হৃদয়কে মন থেকে চিরতরে মুছে ফেলার কথা বলছে। একটা মানুষকে ভুলে যাওয়া কি এতই সহজ? মানুষ ভোলা কঠিন, বাট প্রতারকগুলো ভোলা সহজ। ধরো কারো ভালোবাসার মানুষটা মারা গেল বা অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেল, তার জন্য
ভালোবাসা পুষে রাখা আমি সাপোর্ট করি, কিন্তু প্রতারকদের মনে রাখা আমি সাপোর্ট করি না। নিঝুম জড়সড় হয়ে বসে আছে। প্রীতমের কথার কি জবাব দিবে বুঝতে পারছে না। প্রীতম ব্যাপারটা বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টিয়ে বলল, বাবা মা তো বিয়ের কথা সবাইকে জানিয়ে দিয়েছে, তুমি তো রাজি হওনি। কি করব, টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম শেষ পর্যন্ত শৈলীকে বিয়ে করতে হবে। নিঝুম চোখ লাল করে প্রীতমের দিকে তাকালো। কত সাহস শৈলীর কথা মুখে নেয়। আর যদি কখনো শৈলীর কথা মুখে শুনি তাহলে ভালো হবে না। প্রীতম হেসে দেয়, বলল, তোমরা মেয়েরা এসব বিষয় নিয়ে কেন যে এত হিংসুটে। নিঝুম রাগান্বিত কণ্ঠে বলল, যান শৈলীকে বিয়ে করেন। আটকে রাখছে কে আপনাকে? নিঝুম রাগ করলে তোমায় গুলুমুলু লাগে। এই লোকটা এত ফাজিল। প্রীতমের মা বাবার কথা মনে পড়তেই নিঝুম আবার লজ্জায় পড়ে যায়। এতদিনে মাত্র বুঝলাম। এতক্ষণ ওনার রুমে, ইস, ওনারা কি ভাববে। বলল, আমি আসি এখন। প্রীতম কড়া গলায় বলল, তোমায় বসতে বলছি কিন্তু। আপনার রুমে আসছি অনেকক্ষণ। আঙ্কেল আন্টি বেহায়া ভাববে আমায়। আমার বউকে কেউ বেহায়া ভাববে না। প্রীতমের মুখে বউ ডাক শুনে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে নিঝুমের মনে। নিঝুম এই কথায় কি উত্তর দিবে ভেবে পেল না। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রীতম বলল, জানো শৈলীকে? প্রীতমের কথা শেষ না হতেই থামিয়ে দিল নিঝুম। উচ্চস্বরে বলল, আবার শৈলী? এত চেঁচাও কেন? পুরো কথাটা তো একটু শুনো। নিঝুম গুমরা মুখে বলল, বলেন। শৈলীকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে ইচ্ছে হয়। নিঝুম অস্ফুট স্বরে বলল, কেন? শৈলীর জন্যই তোমার মনের কথা বুঝতে পারছি। শৈলী যদি বাবা মাকে ওই দিন রাতে ছাদে নিয়ে না যেত তাহলে এত তাড়াতাড়ি হতো না। দুজনেই হেসে দেয়। নিঝুম রেগে বলল, আসলে এ তো ঠিক, আপনার একটা বিচার আছে। প্রীতম অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি? আপনি স্লিপিং পিল খেয়েছেন কেন? বিষ খাইতে ইচ্ছে করছিল। এইসব বাজে কথা আর কখনো বলবেন না। নিঝুম ভালোবাসো আমায়? নিঝুমের হার্টবিট বেড়ে গেল কথাটা শুনে। এক প্রকার অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্রীতম নিঝুমের দিকে তাকিয়ে আছে। মেয়েটা লজ্জায় একদম লাল হয়ে গেছে। এমন লজ্জা পাওয়া ভালোই লাগছে প্রীতমের। প্রীতম বলল, তোমায় লজ্জায় লজ্জিত মুখটাই উত্তর দিয়ে দিয়েছে। তোমার আর কষ্ট করে মুখে বলতে হবে না। আমি যে সারাদিনেও এক ফোঁটা পানিও খাইনি, এই খবর তো কেউ রাখে না। নিঝুম প্রীতমের দিকে তাকালো, বলল, খাননি কেন? খুশির ঠেলায়। নিঝুম ব্যস্ত হয়ে বলল, এখনই খেয়ে নেন, ফ্রেশ হয়ে। খাবো যদি তুমি খাইয়ে দাও। নিঝুম চুপসে গেল। বারবার ইচ্ছে করে লজ্জা দিচ্ছে ওকে, ভাবতে রাগ হয়। প্রীতম বলল, এত লজ্জা পেতে হবে না। আমি ভাত নিয়ে আসছি, তুমি খাইয়ে দিবা। নিঝুমের এখন পালিয়ে যেতে ইচ্ছে করছে। চুপচাপ বসে আছে। লোকটা সারাদিনও খায়নি। নিজের কাছেই খারাপ লাগলো নিঝুমের। প্রীতম ভাত নিয়ে আসলো। নিঝুমের কাছে এগিয়ে এসে বলল, কি দিবে না খাইয়ে? নিঝুম ফ্লোরের দিকে তাকিয়ে আছে। প্রীতম অভিমানের স্বরে বলল, আচ্ছা, না দিলা। নিঝুম নিরুপায় হয়ে বলল। আচ্ছা দিচ্ছি। নিঝুম কাপা কাপা হাতে প্রীতমের মুখে খাবার তুলে দিচ্ছে। নিঝুম এভাবে নিচের দিকে তাকিয়ে খাবার মুখে তুলে দিলে মুখের খাবার নাকে যাবে তো। নিঝুম প্রীতমের দিকে তাকালো। প্রীতমের চোখগুলো লাল হয়ে আছে। খুব মায়া কাজ করছে। প্রীতম ও নিঝুমের দিকে তাকিয়ে আছে। ওর লজ্জা পাওয়া দেখতে ভালোই লাগছে। নিঝুম, যেদিন তুমি আমায় প্রথম খাইয়ে দিছো ওই দিন খাবার নিয়ে আমার নতুন শার্টটা নষ্ট করে দিছো। নিঝুম ভ্রু কুঁচকে বলল, আমি আপনাকে আবার কবে খাইয়ে দিলাম? প্রীতম হেসে বলল, জ্বরের ঘরে দিছিল একদিন। সত্যি বলতে আমি সেদিনই তোমার প্রেমে পড়ে গেছি। ইস, কি পাগলামিটাই করছো তুমি। নিঝুম এবার বুঝতে পারলো ব্যাপারটা। সেদিন ওনাকে খাইয়েও দিছি, আর কি কি করছি কে জানে। প্রীতম আবার বলল, নিঝুম, জানো সবচেয়ে আফসোস হয়েছে কখন? কখন? তুমি জ্বরের ঘরে বললা তোমার জন্য আইসক্রিম, ফুচকা, মিষ্টি আনতে হবে। অফিস থেকে ফিরে এসে দেখি তোমার জ্বর ভালো হয়ে গেছে, আর তুমি এসবের কথা ভুলে গেছো। নিঝুম মুচকি হেসে বলল। বেশি জ্বর আসলে এমন হয় আমার। প্রীতম ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল,
নিজেও একটা সত্যি কথা বলো তো, তুমি বাসা থেকে কেন আসছো সেই রাতে? তুমি তো বললা তোমার বাবা নেই, আবার ওই দিন রাতে আব্বুকে বললা। প্রীতমের কথা শেষ না হতে থামিয়ে দিল নিঝুম। বলল, এই বিষয়টা না জানলে হয় না। আসলে আমি এটা বলতে ইচ্ছুক না। ওকে, এই বিষয়ে জেনে আমার কোনো লাভ নেই। আর যেহেতু তুমি ইচ্ছুক না, সেহেতু জোর করব না। নিঝুম এইসবের আর উত্তর না দিয়ে বলল। প্লেটের ভাত শেষ, এখনো হা করে আছেন? প্রীতম প্লেটের দিকে তাকিয়ে দেখলো সত্যি শেষ ভাত। এত তাড়াতাড়ি এতগুলো ভাত খেয়ে ফেললো। সবই ভালোবাসা। হেসে দিল প্রীতম। নিঝুম বলল, হাসেন কেন? আরো খাবেন? আরে না, আর খেতে পারবো না, খুব জোর করে ফেললাম নিঝুম। মানে? মানে এই যে বাধ্য হয়ে খাইয়ে দিলা। নিঝুম মুচকে এসে বলল। না। আবার সেই জ্যোৎস্না রাত। সাথে দাঁড়িয়ে আছে দুইজন। নিঝুমের চুলগুলো উঁচু করে খোপা বাঁধা। প্রীতম বলল। নিঝুম চুলগুলো ছেড়ে দাও। প্রীতমের দিকে তাকিয়ে হেসে দিয়ে বলল, কেন? শোধ নিব, তাছাড়া খোলা চুলে তোমায় পরিপূর্ণ লাগে। প্রশংসা করলে কিন্তু। নিঝুমের কথা শেষ না হতেই ওকে থামিয়ে প্রীতম বলল। নাক ফাটিয়ে দিলে সবাই তোমায় নাক ফাটার বউ ডাকবে। হেসে দিল নিঝুম। চুলগুলো ছেড়ে দিল। বেশ লম্বা চুল। প্রীতম এগিয়ে এসে ওর চুলের নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে লাগলো। মাতাল করা ঘ্রাণ, যে কোনো পারফিউমকে হার মানাবে। কালকে বিয়ে। প্রীতমের বাসায় জাঁকজমকপূর্ণ আয়োজন। মেহমানে বাসা ভরপুর। কেউ কেউ পাশের বিল্ডিংয়ে গিয়ে বউ দেখে আসছে। প্রীতম যতটা পারছে নিঝুমকে খুশি রাখার চেষ্টা করছে, কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধে দুই এক ফোঁটা জল গাল বেয়ে পড়ছে নিঝুমের। এই জল হৃদয়ের জন্য না, নিঝুমের মা বাবার জন্য। মা বাবা হয়তো রাগ কষ্টে ওর সাথে যোগাযোগ করতে চায় না। ভেতরে ভেতরে জ্বলে পড়ে মরছে দুজন। একমাত্র আদরের মেয়ে তাদের। কষ্ট কারি বা না হয়, নিজের কাছে নিজেকেই খুব বেশি অপরাধী মনে হচ্ছে নিঝুমের। একবার কি উচিত ছিল না বাবা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেওয়া? আর প্রীতমের ফ্যামিলির মানুষ নিতান্তই ভালো মানুষ, নয়তো ফ্যামিলির পরিচয়বিহীন এমন একটা মেয়েকে এত সহজে মেনে নিল। অবশ্য ছেলের বউয়ের ফ্যামিলি নিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রীতমের বাবার। কি আর করার, ছেলের পছন্দ। সবাইকে বলতে হয় মেয়ের বাবা মা কিচ্ছু নেই, এছাড়া আর উপায় কি? প্রীতম খুব বেশি খুশি। নিজের মনের মানুষকে এত সহজে আপন করে পাওয়ায় ভাগ্য কয়জনের বা থাকে। আর তর সইছে না প্রীতমের। ইচ্ছে করছে এক্ষুনি বিয়েটা হয়ে যাক। বউ সাজিয়ে নিঝুমের লজ্জামাখা মুখটা দেখা যাবে। অবশ্য নিঝুমের ফ্যামিলি নিয়ে কোনো প্রকার কৌতূহল নেই প্রীতমের মায়ের। তার মতে ছেলের বউ দেখতে শোনা। নিঝুম বারবার রুমে পায়চারি করছে। মনটা কিছুতেই শান্ত হচ্ছে না। আজকে বাবা মায়ের কথা খুব বেশি মনে পড়ছে। আজ যদি এরকমভাবে বিয়েটা হৃদয়ের সাথে হতো, তাহলে এত দোটানা থাকতো না। যাই হোক, 4 বছরের সম্পর্ক ছিল, আর প্রথম ভালোবাসার মানুষটাকে বলা কি এত সহজ? কত স্বপ্ন ছিল দুজনের। ছোট্ট একটা সংসার হবে, রং বেরঙের স্বপ্নে রাঙানি থাকবে প্রতিটা মুহূর্ত। স্বপ্ন ভাঙা যে কি কষ্ট, যেটা ফেস করে সে শুধু বুঝতে পারে। হৃদয় কেন করলো এমনটা? হিসেব মিলছে না নিঝুমের, হয়তো কখনো মিলবেও না। বিয়ের শপিং করতে যাবে। প্রীতমের মা নিঝুমকেও যেতে বলছে। নিঝুম কিছুতেই যেতে রাজি হচ্ছে না। ওনারা বিয়ের শপিং করতে যাবে, তাদের সাথে নিঝুমও যাবে। কি যে বেমানান ব্যাপারটা। প্রীতম নিঝুমের রুমে এসে হাজির। বলল, নিঝুম পাগলি, চলেন শপিং করতে যাব। পাগলে পাইছে আপনাকে? আপনারা শপিং করতে যাবেন, আমি যাব কি করতে? আরে পাগলি, এত লজ্জা পাওয়ার কি আছে? আমরাই তো। আরে আপনি বুঝেন না? নিঝুমের কথা শেষ না হতেই থামিয়ে দিল প্রীতম। আর একটা কথা বলবা না, তুমি যাবা, এটাই ফাইনাল। এ লোক পারেও বটে। নিঝুমের মোটেও ভালো লাগছে না। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রীতম নিঝুমের হাতে একটা কার্ড দিয়ে বলল, নিঝুম, তুমি কিছু জুয়েলারি পছন্দ করো এখান থেকে? জুয়েলারির প্রয়োজন নেই। আর শোনেন, আমার যদি ফ্যামিলি থাকতো তাহলে নিশ্চয়ই আপনাকে স্বর্ণের কিছু দিত। আই মিন চেইন বা রিং। ওয়েট, এসব নিয়ে তোমার আফসোস করতে হবে না। ওসবের কিছুই আমার দরকার নেই, শুধু নিঝুম হলেই হবে। আমার পুরো নামটা বলেন তো। ইস, মনে নেই সেই রাতে বলছিলা? মনে করেন। মাথা চুলকাচ্ছে প্রীতম। কিছুতেই মনে পড়ছে না। আর একবার বলো, প্রমিস আর ভুলবো না। না, বলবো না। আমার পুরো নাম বলো তো। সাদমান প্রীতম।
আমার মেমোরি এত লস না আপনার মতো। তা তো জানি, কিন্তু নামটা আবার বলো না। উম্মে আয়েশা নিঝুম। আর যদি কখনো ভুলেন তাহলে দেখেন কি করি। না মহারানী, আর কখনো ভুলবো না। হইছে ঢং। প্রীতম নিঝুমের দিকে নেশা ভরা চোখে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওর দিকে আগাচ্ছে। নিঝুম পেছনে পেছাচ্ছে। শেষ পর্যন্ত দেয়ালের সাথে ধাক্কা খেয়ে থেমে যায় নিঝুম। আর পেছনে যাওয়া যাবে না। প্রীতম নিঝুমের কাছে এসে চোখে চোখ রেখে বলল। পালিয়ে যাবে কোথায়? নিঝুম চোখ বন্ধ করে ফেলছে। প্রীতম বলল। নিঝুম, তুমি যদি চোখ না মেলো তাহলে আমি কিন্তু তোমায় জড়িয়ে ধরবো। নিঝুম সাথে সাথে চোখ মেলে তাকাতেই চোখ পড়ে প্রীতমের চোখে। প্রীতম একদম কাছে চলে আসছে। নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে নিঝুমের। প্রীতম কাপা কাপা কণ্ঠে বলল। ভালোবাসি। প্রীতমের মুখ থেকে ভালোবাসি কথাটা নিঝুমের নিঃশ্বাস আরো ভারী করে তুলল। কারো পায়ের শব্দে নিঝুমের কাছ থেকে তাড়াতাড়ি সরে দাঁড়ায় প্রীতম। প্রীতম পেছনে ফিরে দেখে ওর মা দাঁড়ানো। বলল। আম্মু তুমি? প্রীতমের মা প্রীতমের দিকে এগিয়ে কান টেনে বলল। তোকে আমি সেই কখন পাঠিয়েছি নিজুমকে নিয়ে বিয়ে শপিং করতে যাওয়ার জন্য? ওরা সবাই তোদের দুইজনের জন্য ওয়েট করছে। প্রীতম আর নিঝুম দুইজনেই লজ্জা পেল। শপিং এর কথা ভুলেই গেছে প্রীতম। প্রীতমের মা চায় না নিঝুম কোনো কিছুর অভাব বোধ করুক, তাই নিঝুমকেও শপিং এ নিয়ে যেতে বলছে। নয়তো একা বাসায় মন খারাপ করে থাকবে। প্রীতম বলল। আচ্ছা আম্মু যাও, আমি আসতেছি। প্রীতমের আম্মু চলে গেল। নিঝুম ব্যাগ থেকে কি যেন বের করে প্রীতমের হাতে দিল। বলল। এগুলো আপনার। প্রীতমের চোখ কপালে উঠে গেল। স্বর্ণের ভারী গলার চেইন আর ডায়মন্ডের রিং। এগুলো কার নিঝুম? আমার বাবা তার মেয়ের জামাইয়ের জন্য বানিয়েছিল। তুমি না বললে তোমার বাবা নেই? আর এত দামের ডায়মন্ডের রিং? আপনি কিন্তু বলছেন আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইবেন না। থেমে যায় প্রীতম। বলল। আচ্ছা, তোমার রহস্যটা বলবে একটু? কেন আসছো সেই রাতে? আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে ইচ্ছুক না। প্রীতমের মাথায় কিছুই যাচ্ছে না। খুব রহস্যময় মেয়ে একটা। নিঝুম ব্যাগ থেকে সব গহনাগুলো খাটে রাখল। তারপর প্রীতমকে উদ্দেশ্য করে বলল। আপনাদের কোনো গহনা দিতে হবে না, এগুলোতেই চলবে। প্রীতমের চোখ কপালে উঠে গেল। সব ডায়মন্ডের গহনা। এত গহনা, তাও সব ডায়মন্ডের? এগুলো সব আমার বিয়ের জন্য। সব আনিনি, অর্ধেক এনেছি। আর আমি আপনাদের অফিসে কাজ না করলেও পারতাম। আমি শুধু টাইম পাস করার জন্য চাকরিটা নিয়েছি। এই গয়না বিক্রি করে আমি সারা জীবন খেতে পারবো। প্রীতম অনুনয়ের স্বরে বলল। প্লিজ নিঝুম, তোমার ফ্যামিলির সম্পর্কে বলতে হবে না, শুধু এইটুকু বলো কি হয়েছিল সেই রাতে। নিঝুম মুচকি হেসে বলল। প্লিজ বাদ দেন এসব। প্রীতম চুপ করে আছে। নিঝুম একটা শাড়ি হাতে নিয়ে বলল। আমার বাবার খুব ইচ্ছে ছিল বিয়েতে আমি কালো শাড়ি পরবো, তাই অর্ডার করে এই শাড়িটা বানিয়েছে। সাথে স্বর্ণ দিয়ে তৈরি ডিজাইনও করেছে। প্রীতম তাকিয়ে দেখল শাড়িটা ঝকঝক করছে রোদের আলোতে। শাড়ি থেকে আলো বিচ্ছুরিত হয়ে পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। প্রীতম ঠান্ডা গলায় বলল। শাড়িটাই তোমায় খুব মানাবে। আমি চাইবো এই শাড়িটাই পরবো বিয়েতে। বিয়েতে সবাই লাল বা খয়েরি শাড়ি পরে, এটা একটা চিরচেনা ঐতিহ্য। তবুও নিঝুমের যখন ইচ্ছে, তাই প্রীতম বলল। তোমার ইচ্ছা হলে পড়বে, কোনো আপত্তি নেই। প্লিজ নিঝুম, বলো না কেন আসলে সেই রাতে? নিঝুমের চোখ ছলছল করে ওঠে। আর একটু হলেই চোখ থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়বে। প্রীতম বলল। নিঝুম সরি, আমি আর এসব জানতে চাইবো না। নিঝুম মাথা নিচু করে আছে। প্রীতম নিঝুমের নাক ধরে বলল। নিঝুম পাগলি, আর বলবো না, সরি। মুহূর্তেই নিঝুমের বুকের মাঝে কেঁপে উঠল। হৃদয় সবসময় এইভাবেই ওর রাগ ভাঙাত। নিঝুম নিজেকে সামলাতে না পেরে প্রীতমকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই নিঝুম, কান্না থামাও। আরে পাগলি, কি হয়েছে? নিঝুম কেঁদেই যাচ্ছে। প্রীতম নিঝুমের মুখটা উঁচু করে কপালে একটা চুমু এঁকে দিল। নিমিষেই নিঝুমের সব কষ্ট দূর হয়ে গেল। মনে হলো এটা জাদুর ছোঁয়া। নিঝুম প্রীতমকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। না, আর যাই হোক, প্রীতমের মতো মানুষকে কষ্ট দেওয়া যায় না। নিঝুম এত শক্ত করে জড়িয়ে রাখলো, আমার দম বন্ধ হয়ে যাবে তো। নিঝুম প্রীতমকে ছেড়ে চোখ মুছতে মুছতে বলল। আপনি খুব ভালো। প্রীতম ফিক করে হেসে দিল।
নিঝুমের মাথায় হাত বুলিয়ে কড়া গলায় বলল। আর যদি কখনো কাঁদো তাহলে ভালো হবে না। নিঝুম মুচকি হেসে দিল। প্রীতম বলল। নিঝুম, লেট হয়ে যাবে, চলো। আরে আমার রেডি হতে হবে না? রেডি হতে হবে না, এভাবেই সুন্দর লাগছে। না, আমি এভাবে যাব না। একটা কথা কি জানো, মেয়েদের সাজগোজ বা পরিপাটি থাকার চেয়ে এলোমেলোই ভালো লাগে। এই ধরো এলোমেলো চুল, ল্যাপটানো কাজল। প্রীতম নিঝুমকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হাত ধরে নিয়ে গেল। প্রীতমের বাসার সামনে ওর সব কাজিনরা ওয়েট করছে। নিঝুম বলল। এই ছাড়ুন, সবাই কি ভাববে? বউয়ের হাত ধরলেও দোষ? এই লোকটার সাথে কথা বলেই পারা যায় না। নিঝুম এদিক ওদিক তাকাচ্ছে। প্রীতম বলল। শৈলীকে খুঁজছো বুঝি? নিঝুম মুচকি হেসে বলল। আপনি বুঝলেন কিভাবে? সবই বুঝি। শৈলীদের দাওয়াত করছে কিন্তু আসেনি। প্রীতমের সব কাজিনরা নিঝুমকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। একজন বলল। কতক্ষণ ধরে ওয়েট করতেছি, তোদের মাত্র আসার সময় হলো? বউ পাগল হয়ে গেছিস তো পুরোই। নিঝুম সবার কথা শুনে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আর একজন বলল। ভাবি তো দেখছি পুরো পিচ্ছি, একদম বাচ্চা বাচ্চা লাগছে। প্রীতম বলল। আমার পুতুল বউ। প্রীতমের কথা শুনে রাগ হচ্ছে নিঝুমের। এতগুলো মানুষের মাঝে কি প্রেমটা দেখায়। প্রীতম বলল। চলো, এমনিতেই লেট হয়ে গেছো। নিঝুমের দিকে তাকিয়ে বলল। নিঝুম ড্রাইভ করবে না আজকে? নিঝুম লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল। না। সবাই হেসে দিল। বলল। এতটুকু মেয়ে ড্রাইভার নেই? প্রীতম ভাব নিয়ে বলল। সব কিছুতে এক্সপার্ট। সবাই শপিং মলে পৌঁছে গেল। প্রীতম বলল। নিঝুম, সব কিছু তোমার পছন্দে কিনবে? নিঝুম প্রীতমের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল। হুম। এত ইনোসেন্ট সাজতে হবে না, সব তুমি পছন্দ করে কিনবে, ব্যাস। এমন একজন জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। ভাবতেই আনন্দে চোখ ঝাপসা হয়ে ওঠে নিঝুমের। প্রীতম নিঝুমকে বলল। তোমার বাবার মতো অত টাকা আমার নেই যে স্বর্ণের শাড়ি দিব। নিঝুম মুখ গোমরা করে বলল। ভালো হচ্ছে না কিন্তু। সবাই শাড়ি চয়েস করতে ব্যস্ত। এমন সময় পেছন থেকে ডাক আসে। নিঝুম। ডাক শুনে নিঝুম পেছনে ফিরে তাকায়। হৃদয়ের বোন কি বলবে বুঝতে পারছে না। প্রীতম জিজ্ঞেস করে। মেয়েটাকে? নিঝুম ব্যস্ত গলায় বলে। একটু ওয়েট করেন, আসছি। নিঝুম হৃদয়ের বোনের কাছে যেতেই হাউমাউ করে কেঁদে ওঠে। নিঝুমকে জড়িয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল। কিভাবে পারলি আমার ভাইটাকে এভাবে ঠকাতে? হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর জন্য প্রহর গুনে। এত স্বার্থপর মেয়ে তুই, ভাবতেও পারি না। একটা বার দেখতেও গেলি না? নিঝুম কিছুই বুঝতে পারছে না। বিস্ময় ভরা চোখে জিজ্ঞেস করে। আপু আগে বলো, হৃদয়ের কি হয়েছে? আমি ওকে অনেক খুঁজছি। হৃদয়ের বোনের মুখে সবটা শুনে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায় নিঝুম। যাকে এতদিন প্রতারক ভেবে আসছে সেই মানুষটা নিঝুমের জন্য মৃত্যুর পথযাত্রে। হৃদয় যখন ক্লাস 7-এ পড়ে তখন মারা যায়। ওরা 3 ভাই বোন। হৃদয় সবার বড়। হৃদয়ের বাবা মারা যাওয়ার পর ওর মা আর বিয়ে করেনি। হৃদয় ওর বড় চাচা মানে আমাদের বাসায় থেকে লেখাপড়া করতো। ওর যাবতীয় খরচ আমার বাবা দিত। আর ওর মা ওর ছোট 2 ভাই বোনকে নিয়ে ওর নানা বাড়ি থাকতো। আমি বরিশালে থাকতাম। আমার বাসার কাছেই নিঝুমের বাসা ছিল। হৃদয় একবার আমাদের বাসায় বেড়াতে চায়। নিঝুম প্রায়ই আমাদের বাসায় যেত। ওখান থেকে ওদের রিলেশনের শুরু। আমি ওদের রিলেশনের ব্যাপারে জানতাম না। নিঝুম ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। বিশাল অবস্থা ওদের। একদিন রাতে হৃদয় আমায় ফোন দিয়ে ওর আর নিঝুমের রিলেশনের ব্যাপারে জানায়। বলে ওদের নাকি 4 বছরের রিলেশন। নিঝুমের ফ্যামিলি ওদের রিলেশনের ব্যাপারটা জেনে গেছে, তাই হুট করে নিঝুমের বিয়ের ব্যবস্থা করে ফেলছে। ওই দিন হৃদয়ের মা খুব অসুস্থ হয়ে পড়ে, তাই ওর মাকে নিয়ে হসপিটালে ছিল। তাছাড়া ওর ছোট 2 ভাই বোন। হৃদয় টিউশনি করে ওদের লেখাপড়া চালায়। হৃদয়ের লেখাপড়া এখনও কমপ্লিট হয়নি। নিঝুম ওর সাথে এখন পালিয়ে আসতে চায়, কিন্তু হৃদয় বলছে এই অবস্থায় ওকে আনা ওর পক্ষে সম্ভব না। আমার কাছে জানতে চায় এখন কি করবে।
আমি বলছি তুই ওকে নিয়ে আয়, যা হবার হবে। ও বলে ওর মা অসুস্থ, এই অবস্থায় তাকে রেখে বরিশাল যাওয়া সম্ভব না। সব দিক ভেবে হৃদয় নিঝুমকে আসতে না করে দেয়। নিঝুম কোনো কথাই শোনে না। ও বিয়ের আসর থেকে পালিয়ে একা ঢাকায় চলে আসে। হৃদয় ওকে এগিয়ে আনতে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়। পরের দিন সকালে খোঁজ পাওয়া যায় হৃদয় হাসপাতালে ভর্তি, পুরো মাথা রক্তাক্ত। কিভাবে যেন মাথার পিছন দিয়ে প্রচণ্ড আঘাত পায়। আমি জানি না সেই রাতে ওর সাথে নিঝুমের দেখা হয়েছে কিনা। ওর ফোন, মানিব্যাগ কিছুই পাওয়া যায়নি। হয়তো ছিনতাইকারীরা ওর এই অবস্থা করেছে। আর নিঝুমেরও কোনো খোঁজ পায়নি। আমার আগের ফোনে নিঝুমের নাম্বার ছিল, সেই ফোনটা হারিয়ে গেছে। হৃদয়ের বোনের মুখে সবটা শুনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে প্রীতম। হৃদয়ের বাঁচার কোনো সম্ভাবনা নেই। 6 মাস ধরে হসপিটালের বেডে শুয়ে আছেন, শুধু চোখ মেলে কোনো রকম তাকাতে পারে। প্রীতম চায় না হৃদয় মারা যাক, বেঁচে থাকুক। ভালোবাসার জন্য একজন মানুষের মৃত্যু তো কামনা করতে পারে না। নিঝুম হৃদয়ের মাথার কাছে বসে আছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, দৃষ্টি বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। হৃদয়ের নিথর দেহ পড়ে আছে, পিট পিট করে চোখ মেলে তাকায়। নিঝুমের চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। এমন একটা মৃত্যু পথযাত্রী মানুষ, তাকে কতই না ঘৃণা করছে। হৃদয়ের উপর ঘৃণা হয়েছে এতদিন, তাই ওকে ভুলে বাঁচতে পেরেছে। এখন তো আর ঘৃণা হচ্ছে না, এখন অনুশোচনা হচ্ছে। হৃদয়ের মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে আছে, কপালে আলতো করে হাত ছুঁয়ে রাখছে। নিঝুম জানে ও কখনো সুস্থ হবে না, হয়তো বাঁচবেও না। প্রীতম উদাস মনে তাকিয়ে আছে। ওর কাজিনরা বিয়ের শপিং করছে। নিঝুমের অসুস্থতার অজুহাত দিয়ে শপিং মল থেকে বেরিয়ে আসে ওরা। কালকে বিয়ে, এই অবস্থায় বিয়ের কথা কি খেয়াল আছে নিঝুমের? এখন কি ওকে এটা বলা উচিত হবে? নানা রকম দ্বন্দ্ব দ্বিধায় ভুগছে প্রীতম। এভাবে বিয়ে ভেঙে যাওয়া কত সম্মানহানির ব্যাপার। তাছাড়া বিয়েটা সম্পূর্ণ প্রীতমের ইচ্ছে হচ্ছে। প্রীতমের ফোন বেজে ওঠে। হ্যালো আম্মু। হ্যাঁ রে, কই তোরা? আম্মু আমরা একটু কাজে আসছি, একটু লেট হবে আসতে। এই বলে ফোন কেটে দেয়। এই কাজ আদৌ শেষ হবে কিনা জানা নেই। বিয়ে যদি না হয় তাহলে পালিয়ে কোথাও চলে যেতে হবে। মানুষকে মুখ দেখানোর উপায় নেই। বাবা মাকেও বা কি জবাব দিবে? উদাস মনে হসপিটালের বারান্দায় বসে এসব ভাবছে প্রীতম। নিঝুম এখনো বসে আছে হৃদয়ের পাশে। হৃদয়ের মনে ওর জন্য যতটা ভালোবাসা, প্রীতমের জন্য সমান। হৃদয়ের কথা ভাবতে বুকের ভেতরটা হু হু করে ওঠে। নিঝুম কাঁদতেও পারছে না, মূর্তির মতো বসে আছে। বেশি কষ্ট বা সুখে চোখের পানি শুকিয়ে যায়, শুধু ভেতরটা পুড়ে যায়, যা কেউ দেখে না। যে মানুষটার সাথে 4 বছরের সম্পর্ক ছিল, তার আজ এই অবস্থা। কি করা উচিত নিঝুমের? কালকে বিয়ে, প্রীতমের ফ্যামিলির মান সম্মানের ব্যাপার। কি করবে কিছুই বুঝতে পারছে না। আল্লাহ, এই কেমন পরীক্ষায় ফেলছে। হৃদয়ের এই অবস্থা মেনে নিতে পারছে না নিঝুম। সব কিছু আবার আগের মতো হয়ে যাক, হৃদয় আবার আগের সেই চঞ্চল হৃদয় হয়ে যাক। সব ভাবনায় বাধা হয়ে দাঁড়ায় প্রীতম। কি করা উচিত এখন? হৃদয়ের এই অবস্থায় ওর পাশে থাকাটা কি নিঝুমের উচিত না? এই তো সেই মানুষটা যার জন্য বাবা মা সবাইকে ছেড়ে আসছে। আবার প্রীতমের কথা ভাবতেই বুক কেঁপে ওঠে নিঝুমের। নিঝুম রুম থেকে বের হয়ে দেখে প্রীতম বারান্দায় দাঁড়ানো। প্রীতমের দিকে এগিয়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। প্রীতম কি করবে বুঝতে পারছে না। নিঝুমকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত? হৃদয় সুস্থ হয়ে যাবে, কেঁদো না। এটা বলা উচিত। প্রীতম নিঝুমের মাথায় হাত বুলিয়ে বলে। কেঁদো না নিঝুম। নিঝুম কেঁদে কেঁদে বলে। কেন এমনটা হলো আমার সাথে? প্রীতম ওর চোখের পানি মুছিয়ে দেয়, বলে। নিঝুম সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাসায় যেতে হবে। আম্মু আব্বু ফোন দিচ্ছে বারবার। নিঝুম মাথা নেড়ে প্রীতমকে যাওয়ার জন্য সম্মতি দেয়। নিঝুম, তুমি যাবে না? কালকে তোমাদের বিয়ে, এই পরিস্থিতিতে এত ভেঙে পড়লে চলবে বলো? হৃদয়ের বোন বলে। কোনো উত্তর না পেয়ে হৃদয়ের বোন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আবার বলে। হৃদয়ের তো যা হওয়ার হয়েছে, তোমরা তোমাদের লাইফটা সাজাও। নিঝুম মাথা নিচু করে আছে। প্রীতম বুঝতে পারলো ও যেতে চাচ্ছে না। অযথা কি দরকার জোর করার? প্রীতম হসপিটাল থেকে বেরিয়ে গেল। পা চলে না, মনে হয় শরীরে কোনো শক্তি নেই। এখন গাড়ি চাপা পড়ে মারা গেলেও মুক্তি পেত। সুইসাইড করতে ইচ্ছে হচ্ছে। বাসায় পৌঁছতেই সবার প্রশ্ন,
নিজুম কোথায়? নিজুম ওর খালার বাসায় গেছে একটা প্রয়োজনীয় কাজে, সকালে চলে আসবে। প্রীতমের বাবা রাগান্বিত কণ্ঠে বলল। এই সময় প্রয়োজনীয় কাজ? আর ওর খালার বাসায় কোথায়? প্রীতম সবার চোখের সামনে থেকে এক প্রকার পালিয়ে রুমে চলে গেল। এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না। সবাই বিয়ের ফুর্তিতে মেতে আছে। বাবা মাকে কি করে এসব বলবে? না, এসব বলা যাবে না। কাল সকালে কোথাও চলে যেতে হবে। অনেকদিন পর সিগারেট হাতে নিয়েছে প্রীতম। কয়েকটা সিগারেট শেষ করে ফেলছে, তাও টেনশন মুক্ত হতে পারছে না। হৃদয়ের পাশে বসে আছে নিঝুম। কোনো সারা শব্দ নেই হৃদয়ের, শুধু শ্বাসটা আছে। চোখ থেকে পানি বের হচ্ছে না, অথচ বুকের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। প্রীতমের কথা ভাবতেই টেনশন আরও বেড়ে যায়। সুইসাইড করার চিন্তা ভাবনা করছে নিঝুম, এছাড়া আর কোনো উপায় নেই। আবার ভাবছে সুইসাইডই কি সব কিছুর সমাধান হতে পারে। হৃদয় একবার ওর ডাক শুনতো, একটু ভালো করে তাকাতো। প্রীতম কোনো উপায় খুঁজে না পেয়ে সুইসাইড করার উপায় খুঁজে নেয়, কিন্তু দুইজনেই ভুগছে নানা রকম দ্বন্দ্বে। সেই রাতটা তিনজনের জীবনই তছনছ করে দিল। আমি তোমায় ভুল বুঝছি, ভাবছি তুমি আমায় ঠকিয়েছো। আমি প্রতিটা দিন তোমার নাম্বারে ট্রাই করতাম, জানতাম ফোন সুইচ অফ, তবুও আমি ট্রাই করতাম। আমি যতবার বাসার বাইরে বের হয়েছে আমি শুধু এদিক সেদিক তাকিয়ে তোমায় খুঁজতাম। আজ আমি তোমায় যতটা ভালোবাসি, প্রীতমকেও ততটাই ভালোবাসি। আমি তোমার এই অবস্থা সহ্য করতে পারছি না হৃদয়। একটা দুর্ঘটনা 3টা জীবন শেষ করে দিল। সব কিছুর জন্য আমার বাবা মা দায়ী। হেঁচকি দিয়ে কাঁদতে কাঁদতে হৃদয়ের পাশে বসে একটানা কথাগুলো বলে যাচ্ছে নিঝুম। নিঝুম জানে না এখন ওর কি করা উচিত। রাত পেরিয়ে ভোর হয়ে গেল। হাতে সিগারেট নিয়ে বসে আছে প্রীতম। সিদ্ধান্ত ফাইনাল, বাসা থেকে পালিয়ে যাবে, এছাড়া উপায় নেই। বাবা মা, বিয়ে, সবার মান সম্মান এসব নিয়ে ভাবতে ভালো লাগছে না। যা আবার হবে। নিঝুম সারা রাত সজাগ, হৃদয়ের পাশে বসেছিল। হৃদয়ের রাত দিন সবই সমান। আজকে বিয়ে হওয়ার কথা ভাবতেই বুকের মাঝে কেঁপে ওঠে নিঝুমের। প্রীতম সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। সবাই বিয়ের আনন্দে মগ্ন। একটু পর যখন নিঝুম বা প্রীতমের কারোই খোঁজ পাবে না, তখন কেমন পরিস্থিতি হবে এসব ভাবতে ইচ্ছে করছে না প্রীতমের। এমন জায়গায় যেতে চায় যেখানে ওর চেনা জানা কেউ নেই। রাস্তায় ধীর পায়ে হাঁটছে আর এইসব ভাবছে প্রীতম। এর ভেতর ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নিঝুম ফোন দিছে। ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না। হয়তো ফোন দিয়ে সান্ত্বনা দিবে, আর কি। এসব সান্ত্বনার দরকার নেই। নিঝুমও তো নিরুপায়। যে ছেলেটার সাথে 4 বছরের সম্পর্ক ছিল, যার জন্য বাবা মা সবাইকে ছেড়ে চলে আসছে, তার এই অবস্থায় কি পাশে থাকা দরকার না? হয়তো হৃদয়কে ভুল বোঝার কারণে প্রীতমের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এত অল্প সময়ে। নিঝুম ফোন দিয়েই চলছে। অবশেষে ফোনটা রিসিভ করলো। নিঝুম ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কোথায়? আমি হসপিটালের গেটের সামনে, নিতে আসেন। নিঝুম, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি এই মুহূর্তে, এছাড়া আর উপায় নেই আমার। আপনাকে আসতে বলছি, আসেন। নিঝুমের জোরাজোরিতে হসপিটালের বেডের সামনে আসতে বাধ্য হলো প্রীতম। নিঝুমের কাছে এগিয়ে এসে বলল, কেন আসতে বলছো? বাসায় চলুন। কেন? বিয়ে আমাদের, বাসায় যাব না তো কোথায় যাব? দেখুন, আমি হৃদয়কে যতটা ভালোবাসি আপনাকেও ততটাই ভালোবাসি। আর এখানে প্রশ্নটা ভালোবাসার না, প্রশ্নটা মান সম্মানের। আমার বাবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে সেই রাতে আমি হৃদয়ের কাছে চলে আসি। হৃদয় বলছে আমাকে আনতে বাস স্টেশনে যাবে, আর রাত 2টা পর্যন্ত ওয়েট করি, কিন্তু ওর কোনো খোঁজ পাইনি। ওর ফোনটা বন্ধও ছিল। তাছাড়া ওর আম্মু অসুস্থ, বাবা নেই, ছোট 2 ভাই বোনের লেখাপড়ার খরচ ও টিউশনি করে জোগাড় করতো। এমন সিচুয়েশনে ও আমাকে বিয়ে করতে চায় না, কিন্তু আমি জোর করে ঢাকায় আসি। ভাবছি ও এমন সিচুয়েশনে আমায় নিতে চাচ্ছে না, তাই যোগাযোগ অফ করে দিছে। এদিকে বাবা মাও আমায় বাসায় ফিরে যেতে না করে। আমি বাসায় গেলে নাকি তারা দুইজনই বিষ খেয়ে মারা যাবে। যে মেয়ে বিয়ের আসর থেকে বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে চলে আসে, এমন মেয়ে তাদের দরকার নেই। তারপর তো আপনার কাছেই থাকতাম। হৃদয়ের কারণে সবাইকে হারালাম, আর ও আমার কথা একটুও ভাবলো না। এই ভেবে ওকে খুব ঘৃণা করতাম, কিন্তু এখন আমি কিভাবে ওকে ঘৃণা করব বলেন? নিঝুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে। প্রীতমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার বলল,
আপনিই তো বলছেন প্রতারককে ভোলা যায়, কিন্তু ভালোবাসার মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেলে তাকে ভোলা যায় না। প্রীতম অনেকক্ষণ চুপ করে থেকে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বলল, তুমি বিয়ের আসর থেকে পালিয়ে আসলে কেন? তোমার বাবা মাকে বুঝিয়ে বললেই তো হতো। আমি সব রকম চেষ্টা করি, জানেন একটা মেয়ে কখন পালিয়ে যায়? যখন সব পথ বন্ধ হয়ে যায়, মা বাবা নিজের ইচ্ছাটাকে সন্তানের ঘাড়ে চাপিয়ে দেয় কোনো কিছু না ভেবে। বাবা হুট করে বিয়ের আয়োজন করে ফেলে। আমি এক রাত বাবার পায়ের কাছে বসে কাঁদছি। আমার কান্না তাদের মন ছুঁতে পারেনি। নিঝুম, শান্ত হও। আবার অসুস্থ হয়ে যাবে তো তুমি। তুমি হৃদয়ের পাশে থাকো, আমার কথা ভেবো না। কারো কথাই আমি ভাবছি না, আমি মান সম্মানের কথা ভাবছি। হৃদয়কে আমি সারা জীবন ভালোবেসে যাব, যতটা এখন বাসি। ওর সাথে হয়তো ভালোবাসাটা পূর্ণতা হবে না, সব ভালোবাসার পূর্ণতা লাগে না। কিছু ভালোবাসা কোনো রকম পূর্ণতা চাওয়া পাওয়া ছাড়াই মনের কোণে বাস করে। আমি দুজনকেই ভালোবাসি। হৃদয়ের কথা ভাবতে গেলে আপনি বাধা হয়ে দাঁড়ান, আপনার কথা ভাবতে গেলে হৃদয় বাধা হয়ে দাঁড়ায়। আমি শুধু এইটুকুই চাই, হৃদয় যতদিন বেঁচে আছে ওর পাশে থাকতে চাই। দিবেন এই সুযোগটুকু? দিব। প্রীতম আর নিঝুম বাসার উদ্দেশ্যে রওনা হয়। বেঁচে থেকে নরকের যন্ত্রণা ভোগ করছে নিঝুম। আজ পরিস্থিতির কারণে বিয়েটা করবেই। বাসায় গিয়ে মূর্তির মতো বসে আছে নিঝুম। প্রীতমের কাজিনরা ওকে পার্লারে যেতে জোর করে। প্রীতম নিঝুমের মনের অবস্থাটা বোঝে, বলে, না, পার্লারে যাওয়ার দরকার নেই, আর হাতে মেহেদি দেওয়ারও দরকার নেই। কোনো রকম সাজগোজ ছাড়াই শাড়ি পরিয়ে দাও। নিঝুমের খালা অসুস্থ, তাই ওর মন খারাপ। প্রীতমের কথা শুনে অবাক হয়ে যায় নিঝুম। এত ভালো কেন উনি? নিঝুম ওর বাবার পছন্দের কালো শাড়িটা পরে। সব কিছু অসহ্য লাগছে, তবুও কাউকে বুঝতে দিচ্ছে না। কবুল বলতে গিয়ে কলিজাটা ছিঁড়ে যাচ্ছে হৃদয়ের কথা ভেবে। প্রীতম সবটাই বুঝতে পারছে। চোখ বুঝে বুক ফাটা একটা আর্তনাদের মতো শব্দ করে কবুল বলল নিঝুম। মনটা একটু শান্তি লাগছে প্রীতমের। যাই হোক, বিয়েটা হলো, মান সম্মান বাঁচল। বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে নিঝুমের। নতুন বউ চুপচাপ বসে আছে। কত মানুষ দেখতে আসছে, সবাইকে সৌজন্যমূলক সালাম দিচ্ছে। এটা হয়তো জীবনের আসল। মন পড়ে আছে হসপিটালে, বারবার চোখের সামনে ভেসে আসছে হৃদয়ের মুখটা। নিঝুমের কষ্ট উপলব্ধি করতে পারছে প্রীতম। অনুষ্ঠান শেষ, রাত হয়ে গেল। কত শৌখিনভাবে সাজানো বাসর ঘর। খাটের উপর বসে আছে নিঝুম। প্রীতম রুমে আসতেই মুখ তুলে তাকালো। প্রীতম বলল, নিঝুম হসপিটালে যাবে? বরাবরের মতো অবাক হয়ে যায় নিঝুম। এই লোকটার এমন ভালো মানুষের জন্যই এত অল্প সময়ে ভালোবেসে ফেলছে। নিঝুমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে প্রীতম আবার বলল, এই নিঝুম হৃদয়কে দেখতে যাবে? নিঝুম ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, না, সকালে যাব। নিঝুম, তোমার ভেতর অনেক মহানুভবতা আছে। আমি বুঝতে পারিনি তুমি এমন সিচুয়েশনে বিয়ের জন্য রাজি হবে। তুমি হৃদয়ের পাশে থাকতে পারবে, ওটা নিয়ে আমার আপত্তি নেই। আমি তোমায় ভালোবাসি, এর মানে তোমার সকল ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়াকে ভালোবাসি। প্রীতমকে দেখে বারবার অবাক হয়ে যাচ্ছে নিঝুম। না, সকালে যাব। এখন বাসা থেকে বের হওয়া উচিত হবে না। উচিত অনুচিতের কথা ভেবে বিয়েতে রাজি হলে, তাই না? জানি না। প্রীতম নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কপালে আলতো করে চুমুকিয়ে বলে, ঘুমিয়ে যাও নিঝুম। নিঝুম প্রীতমকে শক্ত করে জড়িয়ে ধরে, হাউ মাউ করে কাঁদতে লাগলো। নিঝুম, কেঁদো না প্লিজ। আমি সব সময় সব কিছুর বিনিময়ে তোমার হাসি দেখতে চাইতাম। এখন কিভাবে তোমার মুখে হাসি এনে দিব বলো? আপনি খুব ভালো। আমার মতো ভাগ্য কয়জনের হয় এক ভালোবাসার জন্য অন্য ভালোবাসার বুকের মাঝে থেকে কাদা? প্রীতমের বুকে চোখ বুঝে শুয়ে আছে নিঝুম। প্রীতম ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে টুকরে টুকরে কেঁদে উঠছে নিঝুম। বলল, আমার বাবা মায়ের জন্য এর সবটা হয়েছে। কখনো ক্ষমা করতে পারবো না ওনাদের। ওনাদের কাছে টাকা মানেই সুখ। প্রীতমের বুকে মাথা গুজে শুয়ে ঘুমিয়ে পড়ল নিঝুম। সকাল হয়ে গেছে প্রায়। প্রীতমের ফোন বেজে ওঠে। রিংটনের শব্দে ঘুম ভেঙে যায় প্রীতমের। হৃদয়ের বোন ফোন দিতে। ফোনে কথা বলে মূর্তির মতো বসে রইল প্রীতম। নিঝুম, সকাল হয়ে গেছে, হসপিটালে যাবে না হৃদয়কে দেখতে? নিঝুম ঘুম থেকে উঠে বসে, বলে, যাব।
নিঝুম প্রীতমের সাথে হসপিটালের ভেতর যেতেই প্রীতম বলল। হসপিটালের ভেতর যেতে হবে না। নিঝুম বিস্ময় হয়ে বলে। কেন? প্রীতম হাত ইশারা দিয়ে হসপিটালের গেট থেকে একটু দূরে একটা লাশবাহী গাড়ি দেখিয়ে দেয়। হৃদয় মারা গেছে। হৃদয়ের মা ভাই বোনের চিৎকারে বাতাস ভারী হয়ে যাচ্ছে। নিঝুম হৃদয়ের লাশের দিকে তাকিয়ে আছে।